আগামী সপ্তাহেই হতে পারে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। বুধবার আলোচিত এই মামলার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এ কথা জানান রাষ্ট্রপক্ষ। আগামীকাল হবে মামলার যুক্তিতর্ক উপস্থাপন। এস.এম. আরিফের রিপোর্ট। বুধবার সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের আনা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে কার্যক্রমের শুরুতেই বিচারক আসামিদেরকে তাদের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। পরে আসামিদের কাছে জানতে চাইলে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান মামলার প্রধান আসামি সোহেল রানা। আরেক আসামি স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার চেষ্টা করা হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। আমরা আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষ করব, তারপর মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় যে তারিখ নির্ধারণ করবেন সেই তারিখে রায় হইবে। পাবলিক প্রসিকিউটর প্রত্যাশা করেন আগামী সপ্তাহেই হবে চাঞ্চল্যকর এই মামলার রায়। যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ৩৪২ ধারার পরীক্ষাটা সম্পন্ন হয়েছে, আগামীকালকে এই মামলার যুক্তিতর্কের জন্য বিজ্ঞ আদালত তারিখ ধার্য করেছে। গত ১৯ মে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত বিশেষ তদন্ত কমিটি প্রতিবেদন আজ জমা দেওয়ার কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানান, ৬ শিশু মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম ছাড়া মামলা হলেও এই সুযোগ কাজে লাগিয়ে আসামিপক্ষ আইনি সুবিধা নিতে পারবে না। তিনি বলেন, এই অপরাধের কোনো ছাড় হবে না। বিচারক আবেগতাড়িত হয়েও রায়ও দেবে না। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৪৯২টি উপজেলায় ৫০ শয্যা হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হবে। দুইটা জিনিস একই সাথে আমাদের উপর, একদিকে হাম আর একদিকে ডেঙ্গুর নকিং আমাদের সাথে চলছে। আমরা দুইটাকেই মোকাবেলা করার জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি হাম আরো কিছুদিন কন্টিনিউ করে, এর ভিতরে যদি আমাদেরকে ডেঙ্গু আক্রমণ করে ফেলে বড়ভাবে, সেই ক্ষেত্রে আমাদের জায়গার সংকলনের জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। টেন্ট নিয়ে আমরা একটা মোবাইল হসপিটাল করেছি ঢাকা মেডিকেলের পাশে। আমরা আরো ৪-৫টি জায়গা চিহ্নিত করে রেখেছি। প্রয়োজনে ওভার দ্য নাইট আমরা মোবাইল হসপিটাল করে সকল যন্ত্রপাতি দিয়ে ডাক্তার নিয়োগ করে আমরা প্রয়োজনে মোবাইল হসপিটালের মাধ্যমে হলেও আমরা ডেঙ্গু রোগীদের সেবা করে যাব ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিৎসুই অ্যান্ড কোং জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ কোম্পানি। প্রতিষ্ঠানটি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি এবং খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর শাকিরুল ইসলাম খান এবং অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। সরকারের উপর প্রচুর ঋণের বোঝা জানিয়ে আমির খসরু মাহমুদ বলেন, অর্থনীতির সুফল যাতে প্রত্যেকটি নাগরিকের কাছে যায় সেগুলো মাথায় রেখে প্রণয়ন করার চেষ্টা করছে সরকার। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। ওসমান হাদি হত্যা মামলার আসামি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বাংলাদেশের মন্তব্য করা উচিত নয় বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, এটা বাংলাদেশের আলোচনা বিষয় নয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। হাতি হত্যার বিচার সবাই চায় এবং যারা ভারতে ধরা পড়েছে তাদের ফেরত এনে এখানে বিচার বাস্তবায়নে সরকার সচেষ্ট আছে।
এখন যদি ভারত সরকার যদি এখন বাংলাদেশকে হাতির হত্যার ব্যাপারে কিছু বলে, অবশ্যই অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাতি হত্যার বিচার আমরা চাই, এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে, সেই বিষয়ে কিন্তু আমরা সচেষ্ট আছি। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়, তাই তরুণদের মাদক থেকে দূরে থাকা ও এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা ইউএনওর অস্থায়ী কার্যালয় উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আবার যেন দেশের মানুষ বিভ্রান্ত না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। আজকে খুব দুঃখ হয় যখন আমি দেখি শুনি যে আমাদের তরুণরা, যুবকেরা তারা মাদকাসক্ত হয়ে পড়েছে। এটা একটা জাতিকে ধ্বংস করে দেয়, এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে ওই মাদক থেকে দূরে থাকার জন্য। সাতক্ষীরা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি আহত হয়েছে। বুধবার রাত 2টার দিকে এই ঘটনা ঘটে, তবে ঘটনাটি সাতক্ষীরা কোন সীমান্তে ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মহিউদ্দিন ও শাহিন। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের ভাষ্য অনুযায়ী তারা ভারতের রাজমিস্ত্রির কাজ করতেন। দালালের মাধ্যমে দেশে ফেরার সময় সাতক্ষীরার কোনো এক সীমান্তে পাট বাগানে নামিয়ে দেয়। এ সময় বিএসএফ এর গুলিতে আহত হন তারা। পরে অজ্ঞাত ব্যক্তিরা তাদের নলতা এলাকায় রেখে গেলে স্বজনেরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সাতক্ষীরা 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান চৌধুরী জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দীর্ঘ 4 দিন ধরে টান উত্তেজনার পর অবশেষে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে অতিরিক্ত বিজিবি সদস্য প্রত্যাহার করা হয়েছে। বিএসএফ সদস্যরা রাতের আধারে সীমান্ত এলাকা থেকে ওই পুশিনের শিকার ব্যক্তিদের তুলে নিয়ে নিজেদের ক্যাম্পে ফিরিয়ে নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় নাগরিকেরা। সীমান্তবর্তী সাদেপুর এলাকার বাসিন্দারা জানান, গত রবিবার গভীর রাতে বেনাপোলের সাদেপুর সীমান্ত দিয়ে ভারত থেকে হঠাৎ করে 12 জন নাগরিককে বাংলাদেশে পুশিনের জোর চেষ্টা চালায় বিএসএফ। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা সাহসিকতার সাথে বিএসএফ এর সেই পুশিনের অবৈধ চেষ্টা তাৎক্ষণিকভাবে রুখে দেন। বিজিবির তীব্র প্রতিরোধের মুখে বিএসএফ সদস্যরা ওই 12 জনকে 0 পয়েন্টে রেখে দেয়, যার ফলে সীমান্তে উত্তেজনা ও অচলাবস্থা তৈরি হয়। দীর্ঘ 3 দিন 0 পয়েন্টে অবরুদ্ধ রাখার পর অবশেষে গত মঙ্গলবার রাতে বিএসএফ সদস্যরা তাদের সেখান থেকে উঠিয়ে নিজেদের হেফাজতে নিয়ে গেছে। নামেই মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা, কিন্তু বাস্তবে এখনও অপূর্ণ রয়ে গেছে উপজেলার প্রশাসনিক কার্যক্রম। উপজেলা ঘোষণার 5 বছর পেরিয়ে গেলেও গড়ে ওঠেনি পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো। প্রয়োজনীয় সরকারি দপ্তর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ নানা অবকাঠামো না থাকায় বিভিন্ন সরকারি সেবা নিতে এখনও পার্শ্ববর্তী উপজেলা যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হওয়ায় চরম ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ। প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকতের রিপোর্ট। মাদারীপুরের ডাসার উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণার প্রায় 5 বছর পেরিয়ে গেলেও এখনও গড়ে ওঠেনি প্রয়োজনীয় প্রশাসনিক অবকাঠামো ও জনবল কাঠামো। ফলে ভাড়া করা একটি কলেজের কয়েকটি কক্ষে সীমিত পরিসরে উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি পূর্ণাঙ্গ উপজেলায় 24টি সরকারি দপ্তর থাকার কথা থাকলেও ডাসারে বর্তমানে মাত্র 10টি দপ্তরের অর্থনৈতিক কোড চালু রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, শিক্ষা অফিস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সহ কয়েকটি দপ্তর কার্যক্রম চালালেও বাকি দপ্তরগুলো অর্থনৈতিক কোড অনুমোদন না পাওয়ায় এগুলো এখনো চালু করা সম্ভব হয়নি। এতে জনবল নিয়োগ ও প্রশাসনিক সেবা সম্প্রসারণে জটিলতা দেখা দিয়েছে। অত্যন্ত অবহেলিতর মধ্যে আছি। রাস্তাঘাট
আমাদের সেইভাবে হয় নাই। এখানে কোনো কৃষি অফিস হয় নাই কা। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৭১,৪৯৪ জন মানুষের এই উপজেলায় এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রকৌশলীর কার্যালয়, সাব রেজিস্ট্রার অফিস সহ গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর স্থাপন করা হয়নি। ফলে জরুরি স্বাস্থ্যসেবা ও অন্যান্য সরকারি সেবা পেতে এখনো পার্শ্ববর্তী কালকিনি উপজেলায় যেতে হচ্ছে। কালকিনি যেতে হয়, কালকিনি গিয়ে আপনার এই কাজগুলো যখন আমরা করতে যাই আমাদের অর্থ অপচয় হয় এবং সময়ও অনেক অপচয় হয়। ডাসারের জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ডাসার উপজেলায় একটা ফায়ার সার্ভিস নাই। ফায়ার সার্ভিস কালকিনি 10-15 কিলোমিটার দূরে। তবে উপজেলা প্রশাসনের দাবি, ডাসারকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও নতুন দপ্তর স্থাপন এবং অবকাঠামো নির্মাণের কাজ ধাপে ধাপে এগিয়ে চলছে। সকল ডকুমেন্টস পাঠিয়েছি, কিন্তু তারপরও এই কাজটা আসলে মোটামুটি ধীর গতিতেই চলছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি যেন আরও দ্রুত গতিতে এই কাজগুলো সম্পন্ন হয়। মানুষ যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেই বিষয়টাও আমি তাদের নলেজে দিয়েছি আমি জনপ্রশাসন মন্ত্রীকে। জুনের মধ্যে আমরা এই কর্মকর্তাগুলো যে আমাদের নাই সেগুলো আমরা এখানে পাবো। ডাসার উপজেলা ঘোষণার 5 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি নবগঠিত এই ডাসার উপজেলায়। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে এই উপজেলা। প্রশাসনিকভাবে শুধু ঘোষণা দিয়ে নয়, দৃশ্যমান উন্নয়ন চায় এই এলাকার জনগণ। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, ডাসার। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন ঢাকাবাসী। বাস, ট্রেন ও লঞ্চে যাত্রীচাপ কিছুটা বাড়লেও এখন পর্যন্ত বড় ধরনের ভোগান্তির খবর নেই। সড়ক, রেল ও নৌপথে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত শবনম অবনীর রিপোর্টে। ঈদের ছুটি শেষ, তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর উদ্দেশ্যে ফিরছেন মানুষ। রেল স্টেশন, বাস টার্মিনাল এবং লঞ্চঘাটে দেখা যাচ্ছে যাত্রীদের ব্যস্ত পদচারণা। রেলপথে ঈদ ফিরতি যাত্রায় প্রতিবারের মতো এবার নেই বাড়তি চাপ। যাত্রীরা বলছেন নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, আবার ফিরছেও সময় মতো। ভোর 6টায় রওনা হয়েছে, আল্লাহর রহমতে ভালোভাবে এসে পৌঁছেছি। আসার সময় মোটামুটি ভালোই কেটেছে, খুব একটা খারাপ না। যাওয়ার সময় একটু ভোগান্তি বেশি ছিল, তবে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো ভোগান্তি নাই, এখন তো শেষের দিকে না, সবাই তো ছুটি আগে আসছে, এই জন্য এখন আর অত ভোগান্তি নাই। আল্লাহর রহমতে আমরা ভালো করে আসছি। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি মেনে ট্রেন পরিচালনার পাশাপাশি স্টেশনগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। ঈদ যাত্রা থেকে শুরু করে ফেরত যাত্রা বাংলাদেশ রেলওয়ে সচেষ্ট আছে। প্রত্যেকটা রেলওয়ের কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা কর্মচারী সচেষ্ট আছে যার যার কাজে। সবাই মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে। এদিকে সড়কপথেও অধিকাংশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নেই যাত্রীদের উপচে পড়া ভিড়। কিছুটা যানজট থাকলেও নেই দীর্ঘ ভোগান্তি। যাইতে ভোগান্তি হয় না, আইতে ভোগান্তি হয় না, ঠিকঠাক মতন গেছি আমরা। ঈদ আমাদের অনেক ভালো কাটছে, আসতেও কোনো সমস্যা হয় নাই, যাইতেও কোনো সমস্যা হয় না। একই পরিস্থিতি নৌপথেও। ঈদের আনন্দময় ছুটি শেষে স্বাভাবিকভাবেই আবারও কর্মব্যস্ত জীবনে ফিরছেন মানুষ। আর সেই ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে সড়ক, রেল ও নৌপথে চলছে সমন্বিত প্রচেষ্টা। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে 2 নারীর সঙ্গে সংগঠিত ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি জুয়েল সহ 2 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব 2 নারায়ণগঞ্জ থেকে মূল আসামি জুয়েলকে আটক করে। একই সময় মোহাম্মদপুর থানার পুলিশ তার সহযোগী আনোয়ার হোসেনকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেফতার করে। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশ জানায়, আনোয়ার হোসেনের হেফাজত থেকে ছিনতাইয়ের ব্যবহৃত 2টি চাপাতি ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মালামাল সহ 3টি ব্যাগ উদ্ধার করে পুলিশ। জুয়েল একজন পেশাদার অপরাধী এবং তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। এর মধ্যে মূল মাস্টার মাইন্ড হচ্ছে জাহিদ সহ আরও 2 জনের নামে 2টা করে মামলা রয়েছে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। এবং এদের বিরুদ্ধে আদাবর থানায় মামলা রুজু হয়েছে এবং এদের যে 7 জনের বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমরা এদেরকে রিমান্ডে নিয়ে আসবো। এদের সাথে আরও কোনো চক্র আছে কিনা এবং তারা আরও কোনো জায়গায় ঘটনা ঘটিয়েছে, আরও কোনো ভিকটিম আছে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করছি এবং এর সাথে যদি আরও কিছু থেকে থাকে তাহলে আমরা সেগুলো অবশ্যই উদ্ধার করবো এবং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।